হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ঠিকঠাক আছো, সুস্থ আছো আর পড়াশোনা ঠিকঠাক করতেছো। দ্য মোমেন্ট অফ ট্রুথ হ্যাজ কাম পিপল। আগামীকাল ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং বলতে পারো বাংলাদেশের পার্সপেক্টিভে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল অ্যাডমিশন টেস্ট। কারণ তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, মেডিকেল অ্যাসপিরেন্ট হও বা ভার্সিটি অ্যাসপিরেন্ট হও, যেইটাই হও না কেন ঢাকা ইউনিভার্সিটিতে সবাই আসলে ভর্তি পরীক্ষা দেয়। এবং এটাকে শুধুমাত্র একটা ভর্তি পরীক্ষা বললেও ভুল হবে, কারণ অনেক স্টুডেন্টের লাইক হাজার হাজার স্টুডেন্টের 2-3 বছরের লালিত স্বপ্ন হচ্ছে এইটা। কারণ আমি তোমাদের ইমোশনটাকে রিলেট করতে পারবো, 2018 সালে আমি নিজেও অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম। সো তার আগে আমার মধ্যেও সেম স্বপ্নটাই ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে যেন চান্স পাই। সো ইটস লাইক অ্যান ইমোশন, ঠিক আছে? শুধুমাত্র অ্যাডমিশন টেস্ট বলাটা আসলে ঠিক হবে না। সো আমার নিজের ব্যক্তিগত যেসব অভিজ্ঞতা 2018 সালে হয়েছিল, যদিও আমি ফার্স্ট সেকেন্ড হই নাই, বাট যেহেতু চান্স পাইছিলাম, মোটামুটি রেজাল্ট হয়েছিল। সো আমি তোমাদের সাথে বেশ কিছু নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই এবং যেই স্ট্র্যাটেজিগুলো আমি ফলো করছিলাম ভর্তি পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটিতে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন তো পুরো এমসিকিউ ছিল, 120টা এমসিকিউ অ্যান্সার করা লাগতো। বাট তোমাদের এখন হয়তোবা জানো 60টা এমসিকিউ আর 40 মার্ক হচ্ছে রিটেন। সো আমি ওভারঅল সব কিছু নিয়ে একটু আলোচনা করব। বাট আমি প্রথমে একটু বলে রাখি, তোমার যদি কালকে অ্যাডমিশন টেস্ট হয় সেক্ষেত্রে এই ভিডিওর প্রথম অংশ তোমার দেখার দরকার নাই, কারণ আমি একটা ইন জেনারেল ভিডিও বানাচ্ছি এবং এখানে শুরুতে হচ্ছে আমি একটু মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো, যে কোন সাবজেক্ট থেকে কী কী কোয়েশ্চেন আসে না আসে। সো তোমার যদি কালকে ভর্তি পরীক্ষা হয় সেক্ষেত্রে তুমি অলরেডি এগুলো জানো এবং এই পার্টটা তুমি একটু স্কিপ করে সামনে আগে যাও, লাস্টে যে স্ট্র্যাটেজি নিয়ে কথাগুলো বলবো সেগুলো শুনলেই হবে, ঠিক আছে? তাহলে দেরি না করে শুরু করি। আমরা হচ্ছে প্রথমে একটু দেখে নিব যে ঢাকা ইউনিভার্সিটিতে মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম, কোন কোন সাবজেক্ট থেকে কয়টা করে কোয়েশ্চেন আসে। কারণ এখানে সাবজেক্ট কিন্তু 4টা না গাইস, সাবজেক্ট হচ্ছে 6টা থেকে 4টা সাবজেক্টে আপনার অ্যান্সার করা লাগবে। তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক। প্রথমত কোয়েশ্চেনের সেগমেন্টও দুইটা, একটা হচ্ছে এমসিকিউ সেগমেন্ট আর একটা হচ্ছে সিকিউ সেগমেন্ট বা রিটেন সেগমেন্ট। সো আমি প্রথমে এমসিকিউ সেগমেন্ট নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? কারণ রিটেনটাও অলমোস্ট কোয়াইট সিমিলার, কোয়েশ্চেন প্যাটার্ন একটু আলাদা, বাট সাবজেক্ট তো ওই সিমিলারই, ঠিক আছে? সো এখানে সাবজেক্ট আছে 6টা। প্রথমত দ্য মাইটি ফিজিক্স, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটিতে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল ভাই ফিজিক্স নিয়ে, যাই হোক। এরপর হচ্ছে কেমিস্ট্রি, ওকে, দেন হচ্ছে ম্যাথ, ওকে, দেন হচ্ছে বায়োলজি, দেন হচ্ছে বাংলা এবং ফাইনালি হচ্ছে ইংলিশ, ওকে। এখন এই 6টা সাবজেক্টের প্রত্যেকটা থেকে তোমার কাছে 15টা করে এমসিকিউ আসবে, বাট সবগুলা সাবজেক্ট থেকে কিন্তু তোমার অ্যান্সার করা লাগবে না, অ্যান্সার করতে হবে হচ্ছে 4টা থেকে। প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন 4টা? দেখো, ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে তোমার অ্যান্সার করাই লাগবে, এটা কোনো ব্যতিক্রম নেই, ঠিক আছে? ইউ মাস্ট হ্যাভ টু অ্যান্সার ফ্রম ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এখান থেকে 15টা এমসিকিউ, এখান থেকে 15টা এমসিকিউ। আবারও বলতেছি, যাদের কালকে অ্যাডমিশন টেস্ট, এই পার্ট কিন্তু তাদের জন্য না। মার্কস ডিস্ট্রিবিউশনের পার্টটা যখন শেষ হবে তখন থেকে আমি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা শুরু করব, ওইখান থেকে তুমি একটু দেখো, ঠিক আছে? গুড। দেন ম্যাথ থেকেও 15টা, মানে প্রত্যেকটা সাবজেক্ট থেকেই 15টা করে এমসিকিউ আপনার কাছে আসবে, বাট সবগুলা কিন্তু আপনার অ্যান্সার করতে হবে না। কোনটা কোনটার জন্য অ্যান্সার করা লাগবে? ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট। এরপর ভাইয়া বাকি দুইটা কোনটা? এটা ডিপেন্ড করতেছে তোমার অপশনাল সাবজেক্ট কোনটা তার উপর। আমি ধরে নিলাম তোমার অপশনাল সাবজেক্ট বায়োলজি, অনেকের ম্যাথও হয়, বাট আমি ধরলাম বায়োলজি। ইন কেস তোমার অপশনাল সাবজেক্ট বায়োলজি হয়, দেন অবশ্যই তোমার ম্যাথ থেকে অ্যান্সার করতেই হবে। যেগুলো তোমার কম্পালসারি সাবজেক্ট সেই 3টা থেকে তোমার অ্যান্সার করতেই হবে। আর একটা কোনটা? আর একটা হচ্ছে এই 3টার মধ্যে যে কোনো একটা। যদি বায়োলজি তোমার অপশনাল সাবজেক্ট হয় সেক্ষেত্রে বায়োলজি, বাংলা, ইংলিশ এই 3টার যে কোনো একটা থেকে তোমার এমসিকিউ অ্যান্সার করা লাগবে। এখন তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা থেকে করলেই হবে। আর ইন কেস তোমার বায়োলজি কম্পালসারি সাবজেক্ট হয়, ম্যাথ হয় অপশনাল, সেই ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে তোমার অ্যান্সার করতেই হবে। ম্যাথ, বাংলা, ইংলিশ এই 3টা থেকে যে কোনো একটা তোমার অ্যান্সার করা লাগবে, ঠিক আছে? সো আই গেস অলরেডি বুঝে গেছো। এখন এই যে 60টা এমসিকিউ, এই 60টা এমসিকিউ অ্যান্সার করার জন্য সময় কতটুকু জানো? আচ্ছা, আই গেস ওটা আমি স্ট্র্যাটেজির মধ্যেই বলি। প্রথম হচ্ছে একটু কোয়েশ্চেনের ডিস্ট্রিবিউশন পুরোটা বলে নিই, ওকে? সো এখান থেকে আসলো কত? 60 মার্কস, ওকে। 60 মার্কস ফ্রম এমসিকিউ। দেন হচ্ছে রিটেন পার্ট, ওকে। রিটেন পার্টে কি আসবে? রিটেন পার্টেও এরকম 6টা সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসবে। অবশ্যই তুমি এমসিকিউ যেগুলো থেকে অ্যান্সার করবা, রিটেনও সেগুলো থেকেই অ্যান্সার করা লাগবে, ওকে। এবং রিটেনে হচ্ছে 40 মার্কস, হ্যাঁ,
40 মার্কস, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 10 মার্ক করে, ঠিক আছে? 10 মার্কস অন ইচ সাবজেক্ট, ঠিক আছে? বা ফ্রম লিখতে পারো, ফ্রম ইচ সাবজেক্ট। ওকে, আই গেস বুঝে গেছো যে মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম হয়। সো এখানে 40, এখানে 60, টোটাল হচ্ছে 100 মার্কের একটা ভর্তি পরীক্ষা তোমার দিতে হবে। ওকে, টোটাল 100 মার্কস। ফাইন, তাহলে এই গেল মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশন, যে পরীক্ষায় তোমার কি ফেস করা লাগতেছে। এইবার একটু আসি সময়ের মধ্যে এত কিছু অ্যান্সার কেমনে করব। দেখে মনে হচ্ছে অনেক সহজ, এতটাও সহজ না। বাসায় বসে দেওয়াটা অনেক সহজ, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার হলে বসে মাথায় ওই প্রেশার নিয়ে উইদাউট ক্যালকুলেটর, আবারও বলতেছি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। উইদাউট ক্যালকুলেটর এত কিছু অ্যান্সার করা এতটাও সহজ না যতটা আপাত দৃষ্টিতে মনে হয়। তাহলে ভাইয়া কিভাবে কি করা যায়, আসো প্রথমে কথা বলি একটু এমসিকিউ নিয়ে। ওকে, এমসিকিউ তোমার কয়টা অ্যান্সার করা লাগতেছে? 60টা, তাই না? এই 60টা এমসিকিউ এর জন্য সময় পাবা কতটুকু জানো? 45 মিনিট। হ্যাঁ ভাইয়া 45 মিনিট, ইয়েস 45 মিনিটের বেশি সময় না, 60 মিনিট সময়ও পাবা না। প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 1 মিনিট করে আপনি পাবেন না, যেমনটা আপনি এইচএসসি পরীক্ষায় পাইতেন। কতটুকু সময় পাবেন? সময় পাবেন হচ্ছে 45 সেকেন্ড, ঠিক আছে? এক একটা এমসিকিউ এর জন্য সময় হচ্ছে 45 সেকেন্ড। সো তুমি বুঝতেই পারতেছো, যদি তুমি একটা মিনিট সময়ও নষ্ট করো, একটা এমসিকিউ এর সময় কমে যাচ্ছে, একটা এমসিকিউ এর চেয়ে বেশি সময় কমে যাচ্ছে যদি তুমি 1 মিনিট নষ্ট করো। সো পরীক্ষার হলে প্রত্যেকটা মোমেন্ট তোমার একদম বুঝে শুনে পার করা লাগবে, ইফেক্টিভলি পার করা লাগবে, যদি তুমি ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করে আসতে চাও। এখন প্রথমে যে সমস্যাটা হয়, ধরো তুমি যখন দেখবা যে হাতে তোমার কাছে ওয়েমারটা আসবে, ওয়েমারের মধ্যে এরকম 6টা সেগমেন্ট থাকবে। হ্যাঁ, এখানে থাকবে, প্রথমেই থাকে ফিজিক্স, আমার যতদূর মনে পড়ে, দেন থাকে হচ্ছে ম্যাথ, দেন থাকে কেমিস্ট্রি, দেন থাকে বায়োলজি, দেন থাকে বাংলা, দেন থাকে হচ্ছে ইংলিশ। আমার একটা ফ্রেন্ড যে ভুলটা করছিল, ও কি করছিল, ম্যাথেরটা দাগাইছিল কেমিস্ট্রিতে, কেমিস্ট্রিটা দাগাইছিল ম্যাথে। এই ভুল যেন কোনো রকমেই না হয়। হ্যাঁ, এখন মনে হচ্ছে আরে ভাই এরকম সিলি মিস্টেক কেউ করে? ভাই ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে হয়ে যায়, মাথার মধ্যে একটা অন্যরকম প্রেশার কাজ করে। সো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখো। ফিজিক্সেরটা ফিজিক্সেই দাগাইতে হবে, ম্যাথেরটা ম্যাথেই, কেমিস্ট্রিরটা কেমিস্ট্রিতেই, বায়োলজিরটা বায়োলজিতেই। একটারটা আর একটাই দাগাইলে সেটা কিন্তু কোনো রকমেই কাউন্ট হবে না, এটা যেন মাথায় থাকে। ওকে, আচ্ছা এখন ভাইয়া আমি ঠিক আছে দাগাইলাম সব কিছু ঠিকঠাক, আমি শুরু করব কোনটা দিয়ে? ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে, আমিও সেটাই করছিলাম। আমার সবচেয়ে স্ট্রং সাবজেক্ট যেটা ছিল সেটা দিয়েই শুরু করছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ ফিজিক্স। আমি মনে করতাম আর কি আমার স্ট্রং, যাই হোক। এবং এইটা দাগায় না আমি বিপদে পড়ে গেছিলাম, জানো কেন বলি? আমি যখন ফিজিক্স কোয়েশ্চেন অ্যান্সার করতে গেলাম, তোমরা দেখবা ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স কোয়েশ্চেন না মানে একটু কঠিনই হয়, এত সহজ হয় না। মানে এমসিকিউ খুব বেশি সহজ হয় না, এক এক বছর আবার এক এক রকম হইতেও পারে, কোনো বছর সহজ করে দিতে পারে। যেমন এইবার বুয়েট ভর্তি পরীক্ষা কি হয়েছে, ফিজিক্স হয়ে গেছে সহজ, ম্যাথ হয়ে গেছে কঠিন। সো আমাদের বার যেটা হয়েছিল, ম্যাথ চরম সহজ আসছিল, কারণ আমি মনে হয় এক টানা 29টা ম্যাথ সলভ করে গেছিলাম 30টার মধ্যে। আমি আহামরি কোনো ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট যেহেতু আমার মতো স্টুডেন্ট 29টা সলভ করতে পারছিল এক টানা, সো ম্যাথ খুবই সহজ ছিল আমাদের বার ঢাকা ইউনিভার্সিটিতে। বাট ফিজিক্সে কি সমস্যাটা হয়েছিল সেটা বলি। ফিজিক্সে যখন আমি অ্যান্সার করতে গেলাম, মোটামুটি যখন 7 বা 8 নাম্বার কোয়েশ্চেনে আমি গেছি, আমি যে দেখলাম যে আমি 3টা বা 4টা অ্যান্সার করতে পারছি, বাকিগুলো আমি আর অ্যান্সার করতে পারতেছি না। এক্স্যাক্ট নাম্বারটা আমার মনে নাই, কারণ সেই 2018 সালের কাহিনী, বাট এরকমই ধরো 40 to 50% কোয়েশ্চেন আমি অ্যান্সার করতে পারছি। এবং আমার সময়ও চলে গেছে বেশ অনেকটা, প্রায় ধরো 10 মিনিটের মতো সময় চলে গেছে। তখন তো মনে করো আমার মাথায় হাত, যে 10 মিনিট সময় অতিবাহিত হয়ে গেল, 7 বা 8 নাম্বার কোয়েশ্চেন আমি মাত্র আসতে পারছি, অ্যান্সার করতে পারছি 50%, এবং এইটাই আমার সবচেয়ে স্ট্রং সাবজেক্ট, তাহলে বাকিগুলাতে আমার কি হবে? ওই মোমেন্টে আমি না খুব একটা ওয়াইজ ডিসিশন নিছিলাম, যেটা আমার কাছে মনে হয়, এবং ওই জিনিসটাই আমারে পুরো বাঁচাই দিছিল ওই ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। সেটা হচ্ছে, যখন আমি দেখলাম ফিজিক্স আমি পারতেছি না, আমি সিম্পলি ফিজিক্সটা স্কিপ করে গেছিলাম, আমি চলে গেছিলাম হচ্ছে ম্যাথে। যখন আমি ম্যাথ অ্যান্সার করতে গেলাম, তখন আমি দেখি যে না, ম্যাথ তো পারতেছি, এবং একটা না অনেকগুলা ম্যাথ আমি সলভ করে ফেললাম। ওই যে বললাম 30টার মধ্যে 29টা একটারই হয়ে গেছিল। তখন না আলাদা একটা কনফিডেন্স চলে আসছে ভিতরে, আরে না এখন তো পারতেছি। দেন গেলাম হচ্ছে কেমিস্ট্রিতে, কেমিস্ট্রিতেও সেম, মোটামুটি 23-24টার মতো, আমাদের সময় তো 30টা করে ছিল, 23-24টার মতো পাইরা গেছিলাম একটা না। ওকে, সো ম্যাথ আর কেমিস্ট্রি মোটামুটি ভালো হয়ে গেছে। দেন আমি কি করছি, বায়োলজিতে আসলে আমি খুব বেশি ভালো ছিলাম না, বায়োলজি হচ্ছে অল্প কয়েকটা দাগাইছিলাম, এক্স্যাক্ট সংখ্যাটাও মনে নাই প্রথমে কয়টা দাগাইছিলাম।
ধরো কয়েকটা দাগাইছিলাম, দাগানোর পর দেন আমি আবার ব্যাক করছিলাম ফিজিক্সে। এবং যখন এগুলো সব কমপ্লিট করে আমি ফিজিক্সে ব্যাক করছি, তখন আমি দেখতেছি যে না, ফিজিক্স তো মোটামুটি এখন পারতেছি। সো তখন যে রিয়েলাইজেশনটা আসলো আমার মাথায় যে ফিজিক্স আমি প্রথমেও হয়তো বা পারতাম, বাট প্রথমে মাথায় না একটা মানে ইমেন্স একটা প্রেশার থাকে, বুঝছো? যত যাই বলি যে কোনো প্যারা নিও না, কিচ্ছু হবে না, চাইলেও নিজেকে ঠান্ডা রাখা খুব কঠিন হয়ে যায়। ওকে, সো এই সেম প্যারাটা আমি ফেস করছিলাম যে প্রথমেই একটা মাথায় বিশাল প্রেশার ছিল, নিজে নার্ভাস ছিলাম এবং সহজ সহজ অনেক কিছু আমি পারতেছিলাম না। বাট পরে যখন এগুলো অ্যান্সার করে আমি ফিজিক্সে ব্যাক করলাম, তখন দেখলাম যে না, পারতেছি। ওকে, সো আমার এই একটা সাজেশন থাকবে, কোনো প্রশ্ন নিয়ে পড়ে থাকা যাবে না। তোমাকে আনলিমিটেড সময় দেয় নাই যে না অনন্তকাল ধরে তুমি কোয়েশ্চেন সলভ করো। এটা কম্পিটিটিভ এক্সাম, একটা নির্দিষ্ট টাইম আছে, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমার কোয়েশ্চেন সলভ করা লাগবে। সো কোনো কোয়েশ্চেন যদি না পারো, সিম্পলি স্কিপ, ওটা নিয়ে পড়ে থেকে কি হবে? তুমি যেটা পারতা দেখবা ওইটা সলভ করার সময় তুমি পাচ্ছ না। লস কার? লস তোমার। তুমি যেই কোয়েশ্চেনটা ধরো কঠিন আসছে, ধরো এখানে 20টা এমসিকিউ আসবে না, 20টা এমসিকিউ এর মধ্যে 4টা কঠিন, ওই 4টা অ্যান্সার করলে কি তোমার 4-এর জায়গায় 8 দিবে? না। সো কঠিন এমসিকিউ এর পিছনে তুমি প্রথমেই কেন সময় নষ্ট করবা? সো আমার সাজেশন হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যাও, যেই কয়েকটা একটা না পারো প্রথমে শুধুমাত্র ওইগুলাই অ্যান্সার করো, যেগুলো নিয়ে তোমার কনফিউশন রয়ে গেছে, যেগুলো তুমি এক দেখায় পারতেছো না, যেগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগবে, সেগুলো রেখে দাও, পরে অ্যান্সার করবা, সমস্যা নাই তো, সময় তো আছে। ধরো এই 60টা এমসিকিউ এর মধ্যে তুমি যদি মোটামুটি পড়াশোনা করো ভাই, অ্যাট লিস্ট মানে 30-35টা এমসিকিউ তো তোমার একটানে পারা উচিত, ঠিক আছে? তাহলে 30 থেকে 35টা এমসিকিউ তুমি যদি একটানা পারো, তার জন্য তোমার কতটুকু সময় লাগা উচিত একটানা পারলে? আমি মনে করি ম্যাক্সিমাম কত, 20 মিনিট সর্বোচ্চ, এর বেশি না। এখনো সময় আছে কতক্ষণ? টোটাল টাইম 45 মিনিট, সো এখনো সময় আছে আরো 25 মিনিট। বাকি যে তোমার 25টা বা 30টা এমসিকিউ আছে, সেগুলো তুমি ওই 25 মিনিটে সলভ করো। তখন তুমি বসে বসে চিন্তা করো, এবং এখন তো তোমার জন্য চিন্তা করাটাও ইজি, কারণ এখন তুমি আর কোনো নতুন কোয়েশ্চেন দেখবে না। যখন তুমি শুরু থেকে শেষ পর্যন্ত গেছো, তোমার কিন্তু মানে ভর্তি পরীক্ষায় কি কি কোয়েশ্চেন আসছে সব দেখা শেষ। এখন তুমি জাস্ট ঠান্ডা মাথায় বসে চিন্তা করো এই 25 মিনিটে যে কোনটা কোনটা তুমি অ্যান্সার করবা, কোনটা কোনটা তুমি দাগাবা, কোনটা তুমি একটু চিন্তা করলেই পায়রা যাবা। কারণ দেখা যাবে যে এই 25টা এমসিকিউ তোমার বাকি আছে, সেই 25টার সবগুলা যে তুমি পারবে এমন কিন্তু না। দেখা যাবে এই 25টার মধ্যে যে 25টা অবশিষ্ট আছে, 25টা অবশিষ্ট আছে, তার মধ্যে দেখা যাবে তুমি হয়তো বা 10টা বা 12টা পারো, বা 12টা চিন্তা করলে পারবা। ওকে, চিন্তা করলে সলভ করতে পারবা। এবং এরকম 12 বা 13টা থাকবে যেগুলো আসলে তোমার পারাটা কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? পারাটা টাফ, ইট উইল বি টাফ। সো তোমার এটা নিজের বোঝা লাগবে যে কোনটা কোনটা তুমি একটু চিন্তা করলে পারবা, এবং কোনটা কোনটা তোমার একদম জ্ঞানের পরিধির বাইরে থেকে চলে আসছে। সো যেগুলো জ্ঞানের পরিধির বাইরে থেকে চলে আসছে এগুলো ট্রাই করবা সবার লাস্টে গিয়ে। ওকে, সো প্রথমে যেগুলো একটানে পারতেছো সেগুলো দাগাই ফেলবা। মিনওয়াইল দাগাইতে দাগাইতে পুরা কোয়েশ্চেন সম্পর্কে তোমার আইডিয়া চলে আসবে যে ভর্তি পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসলো কি কি কোয়েশ্চেন আসছে। দেন যেগুলো তুমি অ্যান্সার করো নাই, তুমি তো জানো তাই না যেগুলো তুমি অ্যান্সার করো নাই, তার মধ্যে কোনটা কোনটা তুমি একটু চিন্তা করলে হয়তো বা পারবা, মানে তোমার পড়ার মধ্যে থেকে আসছে বাট এই মোমেন্টে তোমার মনে পড়তেছে না। দেন তুমি অ্যান্সার করবা হচ্ছে সেগুলা, এবং লাস্টে গিয়ে যদি সময় থাকে তখন চিন্তা করবা এই টাফগুলা নিয়ে যেগুলো তোমার জ্ঞানের পরিধির বাইরে থেকে চলে আসছে। তবে ভাই আন্দাজে ঢিল মারতে যাও না, সাবধান। ঢাকা ইউনিভার্সিটিতে সাবধান, আন্দাজে ঢিল মারতে যাও না, নেগেটিভ মার্কিং আছে। ধরো তুমি বললা যে ভাইয়া এই পর্যন্ত আমি অ্যান্সার করে ফেলছি, এই লাস্টের যে 12-13টা আছে আমি সবগুলা দাগাবো, আমি কোনোটা বাদ রাখবো না, খুবই বোকামি হবে। খুবই মানে খুবই বোকামি হবে। নিশ্চিত না হয়ে বা মোটামুটি নিশ্চিত না হয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এমসিকিউ দাগায়ও না, নেগেটিভ মার্কিং একটা হিউজ ইম্প্যাক্ট ফেলে। ওকে, সো কেয়ারফুল, এটা কিন্তু করবা না, বুঝতে পারছো? সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি ফর সলভিং এমসিকিউ। অ্যান্ড আরেকটা ব্যাপার আছে, এখানে কিন্তু ক্যালকুলেটর নাই, বারবার বলতেছি, এই যে তুমি এমসিকিউ সলভ করবা বা রিটেন কোয়েশ্চেনও সলভ করবা, কোনো কিছুর জন্যই কিন্তু তুমি ক্যালকুলেটর পাবা না। ভাইয়া তাহলে কি কোনো ম্যাথ আসে না? আসে। কোনো কঠিন ম্যাথ আসে না? আসে। কঠিন ক্যালকুলেশন আসে, আমাদের বাড়ি আসছিল কেমিস্ট্রিতে একটা বিশাল কঠিন ক্যালকুলেশন, এবং এরকম ক্যালকুলেশনের সংখ্যা কিন্তু অনেক বেশি না। ধরো তোমার আমি ধরলাম যে ম্যাথ আসছে হচ্ছে মোটামুটি বা ক্যালকুলেশন করা লাগবে এরকম এমসিকিউ আসছে 25টার মতো, তার মধ্যে হয়তো বা ম্যাক্সিমাম 5টা থাকবে একটু টাফ ক্যালকুলেশন, বাট বাকি 20টা সহজ, মানে তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করো ঠিকঠাক বাকি 20টা তুমি খুব ইজিলি পারবা, এবং তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশন একদম প্রো হও ওই বাকি 5টাও তুমি পারবা।
ওকে, সো এই 5টা নিয়ে খুব বেশি নার্ভাস হওয়ার কিছু নাই, ওগুলা হচ্ছে লাস্টে গিয়ে ট্রাই মারবা, যেগুলো সহজ সহজ ক্যালকুলেশন সেগুলো হচ্ছে আগে করে ফেলবা। এবং অবশ্যই সময়ের দিকে নজর রাখা লাগবে, তুমি কিন্তু চাইলেও কোনো এক্সট্রা সময় পাবা না। রিটেন যখন তোমার হবে, রিটেন এক্সাম যখন হবে, তার আগেই কিন্তু তোমার এমসিকিউ এর খাতা নিয়ে নিবে। সো তুমি কিন্তু চাইলেও 45 মিনিটের বেশি সময় পাবা না, সময়ের দিকে খুবই কেয়ারফুল। যদি মনে হয় কোনো কোয়েশ্চেন বা কোনো একটা সাবজেক্ট তোমার অ্যান্সার করতে প্যারা হচ্ছে, স্কিপ ভাই স্কিপ, অন্যটাই যাও, লাস্টে এসে ওটা ট্রাই করো, দেখবা যে তখন যা করতেছিলা বা তখন যতটুকু পারতেছিলা তার চেয়ে বেটার রেজাল্ট জেনারেট হচ্ছে। ওকে, গুড। এখন এটা গেল হচ্ছে এমসিকিউ এর জন্য। তোমাদের পরীক্ষার শুরুতেই কিন্তু এমসিকিউ এবং রিটেন দুইটা খাতায় দিয়ে দিবে। ওকে, তোমার কাছে এমসিকিউ খাতাও দিয়ে দিবে, তোমার কাছে রিটেন খাতাও দিয়ে দিবে, রিটেন কোয়েশ্চেনও দিয়ে দিবে। বাট তুমি কিন্তু প্রথমে রিটেন অ্যান্সার করতে পারবা না। হ্যাঁ, এখন অনেকে যেটা করে শুরুতেই প্রথমে এমসিকিউ পরে দেন রিটেন পরে, মানে বিয়ের দাওয়াত খাইতে আসছে। হ্যাঁ, পরে দেখি কি আসছে। আরে বাবা, সময় লিমিটেড, তুমি যদি 5 মিনিট কোয়েশ্চেন পড়েই নষ্ট করো, ওই 5 মিনিটে কি তুমি 5টা এমসিকিউ সলভ করে ফেলতে পারতা না? সলভ করে ফেলতে পারতা, তাই না? সো এখানে কোয়েশ্চেন পড়া সময় নষ্ট করা আমার কাছে মনে হয় না কোনোভাবেই উচিত। বাট স্টিল তোমার যদি এরকম অভ্যাস থাকে যে না, পরীক্ষাতে বসার আগে তোমার হচ্ছে পুরা কোয়েশ্চেন পড়ে নেওয়া লাগে, আদারওয়াইজ তুমি অ্যান্সার করতে কমফোর্টেবল না, সেক্ষেত্রে তুমি চাইলে এটা করতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা, এটা মানে তোমার স্ট্র্যাটেজির ব্যাপার। বাট আমার কাছে এটা মানে খুব বেশি পছন্দ না যে প্রথমেই আমি এমসিকিউ দেখলাম, রিটেনও দেখলাম, কি কি কোয়েশ্চেন আসছে, দেন আমি অ্যান্সার করা শুরু করলাম। টাইম লিমিটেড ভাই, এত অফুরন্ত সময় তো নাই, তাই না? সো প্রথম থেকে অ্যান্সার করা শুরু করে দাও, এত চিন্তা করার কিছু নাই। কারণ তুমি কোয়েশ্চেন পড়লেও তো আসলে কোয়েশ্চেন চেঞ্জ হয়ে যাবে না, যা আসছে তাই তোমার অ্যান্সার করা লাগবে। আর এখানে এমনও ব্যাপার নাই যে না, এখানে 30টা আসছে বা 20টা আসছে, তার মধ্যে আমার 15টা অ্যান্সার করা লাগবে, তাহলে আমি দেখি কোন 5টা আমি অ্যান্সার করবো না, এরকম তো না। তোমার 20টার অ্যান্সার করা লাগবে, যত কোয়েশ্চেন আসছে সবই তোমার অ্যান্সার করা লাগবে। সো গ্র্যাজুয়ালি শুরু করে দাও, তুমি অ্যান্সার করতে করতেই দেখতে পারবা কি কি কোয়েশ্চেন চলে আসছে। ওকে, আচ্ছা। আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি কিন্তু চাইলেও প্রথমে রিটেন অ্যান্সার করতে পারবা না। প্রথম 45 মিনিট শুধুমাত্র এমসিকিউ এর জন্য। সো তুমি কি করলা, তাড়াহুড়া করে এমসিকিউ শেষ করলা 40 মিনিটে, দেন ভাবলা যে না, ওই এক্সট্রা যে 5 মিনিট আমি বাঁচাইলাম সেটা আমি রিটেন ইউজ করবো। পারবা না কিন্তু, রিটেন তুমি 45 মিনিট পর থেকেই অ্যান্সার করতে পারবা। ওকে, সো প্রথম 45 মিনিট ডেডিকেটেড ভাবে শুধুমাত্র এমসিকিউ নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। দেখা দেখির কথা মনের ভুলেও আনবা না, মনের ভুলেও না, এইসব ইন্টেনশন নিয়ে পরীক্ষা দিতে যাও না ভাই। ওকে, মানে অনেস্ট থাকো, নিজের সাথে অনেস্ট থাকো, নিজে যতটুকু পারো ততটুকু ডেলিভার করে আসার চেষ্টা করো, হোপফুলি বেস্ট একটা রেজাল্ট জেনারেট হবে। বাট তোমার যদি উদ্দেশ্যই খারাপ হয় প্রথমেই, যে না আমি যাব, আমার পাশে একটা ভালো স্টুডেন্ট পড়লো, ওর সাথে একটু কথা বলবো, এইসব ভাবে এইসব চিন্তা করে যাও না, ঠিক আছে? অসৎ চিন্তা কখনো তোমাকে ভালো কিছু জেনারেট করে দিবে না, ইন দ্য লং রান ভালো কিছু জেনারেট করে দিবে না, ঠিক আছে? ওকে, সো এটা গেল হচ্ছে মোটামুটি এমসিকিউ এর ব্যাপারে। আই গেস ওভারঅল একটা আইডিয়া পেয়ে গেছো। এবার হচ্ছে আসি একটু, আচ্ছা আরেকটা কথা বলি যে এমসিকিউ কোয়েশ্চেন এখানে কিরকম হয়। যেমন তোমরা বুয়েট প্রিলি তো দিছোই অনেকে, সো বুয়েট প্রিলির কোয়েশ্চেন তো দেখছো আই গেস, সেখানে হচ্ছে একটু কিছু ক্রিটিক্যাল ম্যাথ আসে। ঢাকা ইউনিভার্সিটিতে আমার কাছে যেটা মনে হয়, ম্যাথ যতটুকু ক্রিটিক্যাল হয় তার চেয়ে থিওরি হচ্ছে বেশি ক্রিটিক্যাল হয়, অ্যাটলিস্ট ফিজিক্সে। ফিজিক্সে থিওরির একদম ফান্ডামেন্টাল কোয়েশ্চেন করে ঢাকা ইউনিভার্সিটিতে, ঠিক আছে? সো তোমার যদি থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার থাকে, দেখবা ফিজিক্স তোমার জন্য বেশ সহজ হয়ে যাবে। ম্যাথ আসে, তবে বুয়েট প্রিলিতে যেরকম একটু টাফ ম্যাথ দেওয়ার চেষ্টা করে, বা বুয়েটে যেরকম একটু কঠিন ম্যাথ আসে, ঢাকা ইউনিভার্সিটিতে এত কঠিন ম্যাথ আসে না, মোটামুটি মডারেট লেভেলের স্ট্যান্ডার্ড ম্যাথ, হুইচ ইজ ভেরি স্ট্যান্ডার্ড, একদম সহজও না, স্ট্যান্ডার্ড। বাট রিটেন যে পার্টটা, রিটেন মানে হচ্ছে থিওরি থেকে যে এমসিকিউগুলো আসে, সেগুলা হচ্ছে একটু চিন্তা করার মতো, তোমার মাথায় একটু চক্কর দিবে। সো কোয়েশ্চেন ভালো মতো পড়বা, সবগুলো অপশন ভালো মতো পড়বা, কারণ এটা একটা খুব কমন সিনারিও, তোমাকে একটা কোয়েশ্চেন দিছে, সেটার 1 নাম্বারও সঠিক, মানে ক নাম্বার অপশনও সঠিক, গ নাম্বার অপশনও সঠিক, ঘতে যায় দিয়ে রাখছে ক এবং গ উভয়ই। এখন তুমি যখন ক দিছো, তুমি দাগাই দিছো ক, বাট একটু পরে যায় দেখতেছো লাস্টে দেওয়া আছে ক এবং গ উভয়ই, তখন তো মাথায় হাত, তুমি কিন্তু জিনিসটা পারতা, ভুল হয়েছে কেন? তোমার তাড়াহুড়ার জন্য। কখনোই তাড়াহুড়া করা যাবে না, মানে ঠিক আছে তোমার একটা টাইম লিমিট আছে, বাট তার জন্য তুমি কখনো রাশ করবা না, একদম তাড়াহুড়া করে না ভাইয়া আমার এখনই শেষ করে ফেলতে হবে, 20 মিনিটে আমি সবগুলো এমসিকিউ সলভ করবো না, এরকম না। প্রথমে কোয়েশ্চেন পড়বা, কোয়েশ্চেন পড়ার পর 4টা অপশন আগে পড়বা, তারপর দাগাবা। 4টা অপশন না পড়ে মনের ভুলেও দাগায়ও না। অনেক ট্রিকি কোয়েশ্চেন হয় যেখানে ঘ নাম্বার অপশনটা পড়ার পরই তোমার মাথাটা ঘুরে যাবে, কিন্তু ততক্ষণে তো তুমি খ দাগাই ফেলছো, ভুল গেল, 1 নাম্বার কাটা, ঠিক আছে? সেগুলো কিন্তু করা যাবে না, মাথায় থাকে যেন। এবং 1 নাম্বার কাটা না কিন্তু ভুল হইলে খালি 1 নাম্বার কাট না, 1 নাম্বার তো গেলই, আবার নেগেটিভ মার্কিংয়েও 0.25 কাটা, সো ভুল হইলে কিন্তু 1.25 কাটা।
এটা একটু মাথায় রাখো, মনে হয় যে না 1 নাম্বার কমতেছে, না কমতেছে 1.25। সো বুঝে শুনে সবগুলো অপশন পড়বা, দেন হচ্ছে দাগাবা। আর নর্মালি ম্যাথ সহজই আসে, বাট এবার বুয়েটে ম্যাথ কঠিন করছে অনেক। সো ঢাকা ইউনিভার্সিটিতেও করতে পারে, মানে কোনো একটা সাবজেক্ট দেখা যায় একটু কঠিন কইরা ফেলে আর কি। আমাদের বার যেমন ফিজিক্সটা আমার কাছে একটু কম্পারেটিভলি কঠিন লাগছিল, বাকিগুলো মোটামুটি সহজ ছিল। বায়োলজির ব্যাপারে আসলে আমার তেমন কোনো আইডিয়া নাই, কারণ বায়োলজি আমি আহামরি পারতাম না, এখনো পারি না। সো তোমাদের মধ্যে যাদের বায়োলজিতে এক্সপার্টাইজ আছে, এটা একটা খুব ভালো জায়গা, কারণ হচ্ছে বায়োলজিতে তো কোনো ম্যাথ ট্যাথ নাই। 20টা এমসিকিউ আসবে, মুখস্থ টাইপের জিনিস। সো তুমি আসলে এক টানে যদি বায়োলজি সবগুলো পাইরা যাও, দেখবা 20টা এমসিকিউ সলভ করতে তোমার 10 মিনিটও লাগতেছে না, যদি তোমার সবগুলো কমন আসে। আর কমন না আসলেও দেখবা যে বায়োলজিতে অনেক কম সময় লাগবে। ওকে, বাট ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলোতে হচ্ছে হালকা একটু বেশি সময় লেগে যায়, কারণ বেশ কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপাতি চলে আসে। বাট ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে এগুলো কোনো ব্যাপার না, জাস্ট মাথাটা ঠান্ডা রাখা লাগবে, মাথা কোনোভাবেই গরম করা যাবে না। যেমন আমি বললাম, আমি ফিজিক্স দাগাইতে গিয়ে আমার প্রথমেই মাথাটা একটু গরম হয়ে গেছিল, যে কি হচ্ছে না হচ্ছে। আমি ফিজিক্স এত ভালো পারি, আমি মনে করতাম ভালো পারি, কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স অ্যান্সার করতে পারতেছি না। ওকে, সো ওই মোমেন্টে মাথা গরম করা যাবে না, সিম্পলি সুইচ, অন্য সাবজেক্টে চলে যাও, শেষ করো, কমপ্লিট করে আবার ব্যাক করো, দেখবা পারতেছো, চিন্তা নেই। ঠিক আছে, সো আই গেস এমসিকিউ সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছো। আর আবারও বলছি, টাইমটা যেন মাথায় থাকে ঠিকঠাক, সময়টাকে প্রপারলি কাজে লাগাইতে হবে, টাইম ম্যানেজমেন্টটা পারফেক্ট হওয়া লাগবে। ওকে, এবার আসো রিটেন পার্টে। ওকে, রিটেন পার্ট। ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে কত মার্ক থাকে? একটু আগেই বলছিলাম 40 মার্কস, এবং এইটা অ্যান্সার করার জন্য তোমার কাছে সময় হচ্ছে 45 মিনিট। তোমার এমসিকিউ খাতাটা নিয়ে নিবে কিন্তু রিটেন অ্যান্সার করার আগে, রিটেন অ্যান্সার করার আগেই তোমার এমসিকিউ খাতাটা নিয়ে নেওয়া হবে। দেন হচ্ছে তুমি রিটেন অ্যান্সার করা শুরু করবা, এবং তোমার কাছে 45 মিনিট সময় থাকবে এই 40 মার্কের রিটেন অ্যান্সার করার জন্য। এখন এখানে যেটা মনে হয় যে ভাই 40 মার্কের জন্য 45 মিনিট অনেক সময় না, 40 মার্কের মধ্যে কোয়েশ্চেন কিন্তু আবার অনেকগুলা। দেখো, আমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটা নিয়ে বলি একটু একটু করে, ফিজিক্সে তোমার হচ্ছে 10 মার্ক, এবং এই 10 মার্কে কোয়েশ্চেনের সংখ্যা দেখা যায় 3 থেকে 5টার মধ্যে ভ্যারি করে অন এভারেজ। ঠিক আছে, 3টা থেকে 5টা, ছোট ছোট বেশ কিছু কোয়েশ্চেন আসে, এবং এখানে কিন্তু তোমার ম্যাথ আসে। ম্যাথগুলা কীরকম আমি বলি, অনেক বেশি যে একদম টপ নচ লেভেলের কঠিন ম্যাথ এরকম না, স্ট্যান্ডার্ড ম্যাথ। তোমরা এইচএসসির জন্য যেভাবে বইয়ের অনুশীলনীর ম্যাথ করছো, সেগুলো যদি ভালো মতো পড়া থাকে, আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স রিটেন কোয়েশ্চেনে তুমি খুব বেশি প্যারা খাবা না। 2-1টা সূত্রের প্রমাণ চলে আসে, বাট খুবই বেসিক প্রমাণ। তোমার যদি বেসিক লগুলা ক্লিয়ার থাকে, ওই 2-1টা সূত্রের প্রমাণ পারা আসলে কোনো ব্যাপার না। ওকে, এবং রিটেন কোয়েশ্চেন যে আসলে কোন চ্যাপ্টার থেকে আসবে এটা প্রেডিক্ট করা খুবই টাফ, কারণ মাত্র 3 থেকে 5টা রিটেন কোয়েশ্চেন আসে, এবং চ্যাপ্টার হচ্ছে 14টা। সো যে কোনো চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেন চলে আসতে পারে। যেমন তুমি যদি একটু রিসেন্ট ইয়ারগুলো দেখো, আমি যেমন দেখতেছিলাম স্থিরতড়িৎ থেকে কোয়েশ্চেন আসছে, তারপর তোমার নিউটনের মেকানিক্স থেকে কোয়েশ্চেন আসছে, কাজ ক্ষমতা শক্তি থেকে কোয়েশ্চেন আসছে। সো এক এক বছর এক এক চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন চলে আসতে পারে, এবং মাল্টিপল চ্যাপ্টার থেকে অবশ্যই কোয়েশ্চেন হবে, বাট এক্স্যাক্ট কোন চ্যাপ্টার এটা প্রেডিক্ট করাটা আসলে খুবই কঠিন, কারণ মাত্র এই কয়েকটা কোয়েশ্চেন, চ্যাপ্টারের অপশন হচ্ছে 14টা। বাট কোয়েশ্চেন খুব বেশি কঠিন না, মডারেট, স্ট্যান্ডার্ড, 2-1টা সূত্রের প্রমাণ আসে, বাট খুব বেশি কঠিন প্রমাণ না, কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেই বুঝে যাবা। এবং যে ম্যাথগুলো আসে সেগুলো আমার কাছে মনে হয় এইচএসসি স্ট্যান্ডার্ড ম্যাথ, বাট এখানে চ্যালেঞ্জটা হচ্ছে তোমার কাছে কিন্তু ক্যালকুলেটর থাকবে না। ঠিক আছে, তোমার কিন্তু ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার করা লাগবে। ওকে, রিটেন কোয়েশ্চেন ক্যালকুলেটর ছাড়া। হ্যাঁ, এখানে কিন্তু ক্যালকুলেশন অনেক বেশি কঠিন না, বাট মোটামুটি কঠিন, খুব বেশি কঠিন না। ওকে, এখন এখানে আমার যে সাজেশনটা থাকবে, ধরো একটা ম্যাথ আসছে, কিরকম ম্যাথ আসছে, ধরো কথার কথা তোমাকে হচ্ছে ক্ষমতা বের করতে বলছে। ঠিক আছে, এখন ক্ষমতার জন্য তুমি এরকম ফর্মুলা লিখছো, mgh হচ্ছে টি। হ্যাঁ, এখন ধরো এম এর মান হচ্ছে কথার কথা 777, জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে 5.23, টাইম হচ্ছে তোমার কত 720 সেকেন্ড। ওকে, এইটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করাটা একটু কঠিন হয়ে যাবে, তাই না? ক্যালকুলেটর ছাড়া এই ক্যালকুলেশন করা খুব কঠিন হয়ে যাবে। এখন তুমি কি করলা, তুমি না 2 মিনিট ধরে চিন্তা করলা যে এইটা কিভাবে সলভ করা যায়, কিভাবে আমি ক্যালকুলেশন করতে পারি, এবং 2 মিনিট ধরে চিন্তা করে তুমি অ্যাপ্রক্সিমেট একটা অ্যান্সার বের করলা। তুমি এই কাজটা ঠিক করলা? না, তুমি কাজটা ঠিক করো নাই। কেন ভাইয়া? কারণ এই ক্যালকুলেশন করতে তুমি সময় নষ্ট করছো 2 মিনিট। আসলেই কি একটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য তোমার কাছে 2 মিনিট সময় আছে? পুরা ফিজিক্সের জন্য তোমার কাছে সময় আছে হচ্ছে 10 মিনিট, পুরা ফিজিক্সের জন্য। তার মধ্যে ফিজিক্সের একটা ম্যাথে জাস্ট ক্যালকুলেশন করতেই তুমি নিয়ে নিছো 2 মিনিট।
এই ম্যাথে কুয়েশন পড়তে গেছে আরো 1 মিনিট, বাকিটুকু লিখতে গেছে আরো 1 মিনিট, টোটাল সময় কতক্ষণ গেছে? 4 মিনিট। সময় কই? সময় চলে গেছে। তাহলে কি করব ভাইয়া? এরকম কেস যদি আসে, অনেক কঠিন ক্যালকুলেশন, কি করব? অ্যানসারটা পরে লিখবা। প্রথমে এই পর্যন্ত লেখো, ঠিক আছে? লিখে রেখে দাও, বাকিগুলো সলভ করো। সলভ করার পর যদি দেখো সময় আছে, তখন হচ্ছে এই ক্যালকুলেশন করো। কারণ এই ক্যালকুলেশনের রেজাল্ট তুমি কি পারফেক্টলি বের করতে পারবা তার নিশ্চয়তা আছে। তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবা যে না ভাইয়া, এই ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট পারফেক্টলি বের হবে, আমি শিওর। যদি শিওর হও তাইলে করো, সমস্যা নেই। বাট যদি তোমার এই কনফিডেন্স না থাকে যে না, এই ক্যালকুলেশন করে আমি একদম পারফেক্ট রেজাল্ট বের করতে পারবো কিনা আমি জানি না, সেই ক্ষেত্রে কইরো না, পরে কইরো। কারণ 2 মিনিট নষ্ট করে তুমি রেজাল্ট বের করলা, সেই রেজাল্টও যদি ভুল হয়, ম্যাথও গেল, তোমার সময়ও গেল, দুইটাই গেল। এর জন্যই বলি, যদি কখনো কোনো কঠিন ক্যালকুলেশন চলে আসে রিটেনের মধ্যে, সেটা হচ্ছে পরে অ্যান্সার করো, বাকি রিটেনগুলো অ্যান্সার কইরা নাও। মানে কুয়েশ্চেন পরে অ্যান্সার করো না, কুয়েশ্চেন এই পর্যন্ত লেখো, শুধুমাত্র ক্যালকুলেশনের যে পার্টটা আছে সেটা হচ্ছে লাস্টে গিয়ে অ্যান্সার করো। ওকে, বাট অ্যান্সার কিন্তু কইরো, আবার রাই খাইছো না। ওকে, রাই খাওয়া সেটা কোনো সাজেশন না, সময় না থাকলে সেটা একটা অন্য ব্যাপার, বাট সময় থাকলে কোনোভাবেই কিন্তু এভাবে ফেলে রেখে আইসো না। যতটুকু পারো ক্যালকুলেশন করে, যতটা সিম্পলিফাই করা যায় করে দিয়ে আইসো। ওকে, সেম কাহিনী ম্যাথের জন্য। ম্যাথে তো সব ম্যাথই আসে, সূত্রের প্রমাণ আসে নাকি আই এম নট শিওর, কারণ আমাদের সময় তো রিটেন কোয়েশ্চেন ছিল না, আর অনেকদিন ধরে ম্যাথ নিয়ে আসলে আমার খুব বেশি অভিজ্ঞতা নাই, ম্যাথ তো পড়ানো হয় না। কেমিস্ট্রিও ওই সেমই, কেমিস্ট্রিতে কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয়, 2-1টা ম্যাথও আসে, আর বায়োলজিতে তো মোটামুটি সবই থিওরি। সো এই হচ্ছে ওভারঅল তোমার রিটেন নিয়ে আলোচনা। সো রিটেনে আমার যে সাজেশনটা থাকবে, আবারও সেম কথা, তোমার যেটা সবচেয়ে স্ট্রং সেটা দিয়েই শুরু করো। বাট তোমার যদি মনে হয় কোনো কোয়েশ্চেনে তুমি আটকায় যাচ্ছ, ওটা নিয়ে পড়ে থাইকো না, ঠিক আছে? সামনে আগায় যাও সবসময়, জাস্ট গো উইথ দ্য ফ্লো, কখনো আটকাই থাইকো না। অ্যাডমিশন টেস্টে আটকায় থাকা, কোনো একটা কোয়েশ্চেন নিয়ে পড়ে থাকা হচ্ছে সবচেয়ে বড় বোকামি, কারণ এটা তোমার অনেক সময় নষ্ট করবে। অ্যান্ড আরেকটা সাজেশন, এমসিকিউতে যেমন বলছিলাম, নিশ্চিত না হয়ে কোনো এমসিকিউ দাগায়ও না। রিটেনে বলবো উল্টাটা, কোনো কোয়েশ্চেন খালি রাখাই শোনা। তুমি যেই কোয়েশ্চেনের যতটুকু জানো, ওই রিলেটেড যতটুকু পারো, জাস্ট অ্যান্সার করো, ঠিক আছে? ধরো তোমার কাছে আসছে যে ক্ষমতার ম্যাথই আসছে, ঠিক আছে? বাট তুমি বুঝতেছো না যে এই ক্ষমতার ম্যাথ তুমি কেমনে করে সলভ করবা। তুমি ক্ষমতার ব্যাপারে যা যা জানো তাই লেখা আসো ভাই। কিছু না পাওয়ার সে এক পাওয়া অনেক ভালো, ঠিক আছে? যে বললাম, তুমি ধরো কিচ্ছু পাচ্ছ না, ধরো তোমার 4টা কোয়েশ্চেন, ঠিক আছে? টোটাল ধরো 4 সাবজেক্ট মিলে কয়টা কোয়েশ্চেন আসছে? আমি ধরলাম 15টা কোয়েশ্চেন আসছে 4 সাবজেক্ট মিলিয়ে। তার মধ্যে তুমি 10টা অ্যান্সার করতে পারছো, ঠিক আছে? 10টা অ্যান্সার করতে পারছো, 5টা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই যে 5টা এই কোয়েশ্চেন কি, এগুলো আমি কোনোদিন দেখিই নেই, বা এই টাইপের কোয়েশ্চেন আমি সলভ করিনি। বাট এই কোয়েশ্চেন কোন টপিক থেকে আসছে সেটা তো জানো, তাই না? এই 5টা কোয়েশ্চেনের টপিক রিলেটেড তুমি যা যা জানো, ফর্মুলা টর্মুলা যা জানো, তুমি লিখে দিয়ে আসো। কারণ এই 5টা কোয়েশ্চেন তুমি যদি অ্যান্সার না করতা, কত পাইতা? 0। 5টা কোয়েশ্চেনে যদি তোমার 1 করেও দেয় পার্শিয়াল মার্কিং এর দরুন, বা ধরো তোমার হাফ করেও দিল, তাও তুমি 2.5 মার্ক পাবা ভাই। 2.5 মার্ক মানে বুঝতেছো, ঢাকা ইউনিভার্সিটিতে 2.5 মার্কের জন্য 1000-2000 র্যাঙ্কিং পিছায় যায়, ঠিক আছে? সো এই 2.5 মার্ক কিন্তু তোমার চান্সটারে চাইলে নিশ্চিত করে দিতে পারে। বুঝতে পেরেছেন? সো রিটেনে কোনো কোয়েশ্চেন খালি রেখে আসা যাবে না, আর এমসিকিউতে সব দাগানো যাবে না, নিশ্চিত না হয়ে দাগানো যাবে না, বা মোটামুটি নিশ্চিত না হয়ে দাগানো যাবে না। রিস্ক নিলেও সেটা ক্যালকুলেটেড রিস্ক হওয়া লাগবে, মানে আন্দাজে রিস্ক নিয়ে দেখি কপালে লাগলে হয়ে যাবে, এত সহজ তো না, তাই না? যে কপালে লাগলো, ইটস টাফ। ওকে, সো বুঝে শুনে রিস্ক নিলেও সেটা একটু বুঝে শুনে, এবং সব কোয়েশ্চেনের জন্য রিস্ক নেওয়া যাবে না। আর রিটেনে অবশ্যই সব অ্যান্সার করে আসা লাগবে। আর পরীক্ষার হলে কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না, একদম ঠান্ডা মাথায় বাচ্চারা। আমি জানি যে তোমাদের হচ্ছে অনেক চিন্তা হয়, ইটস প্রিটি অবভিয়াস, চিন্তা হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, অনেক নার্ভাসনেস কাজ করে, অনেক বাজে চিন্তা আসে, স্পেশালি আজকে রাতে যেটা হবে আর কি। দেখবা রাতে ঘুম হচ্ছে না অনেকের, মাথায় খালি টেনশন, কালকে পরীক্ষায় কি আসবে না আসবে। এগুলো চিন্তা করে কোনো লাভ নাই। তুমি চিন্তা করায় কোয়েশ্চেন চেঞ্জও হবে না, তুমি চিন্তা করে যে কোয়েশ্চেন আবিষ্কার করে ফেলতে পারবা যে কালকে কি আসতেছে, সেটাও না, তাই না? এগুলো সবই আনপ্রেডিক্টেবল জিনিস। তো যেই জিনিস তোমার হাতে নাই সেটা নিয়ে আসলে চিন্তা করাটা হচ্ছে বোকামি। অল ইউ ক্যান ডু, তুমি রিভিশন দাও, তুমি মাথা ঠান্ডা রাখো, তুমি ঘুমাও আজকে রাতে ঠিকঠাক, খাওয়া দাওয়া করো ঠিকঠাক, খারাপ লাগলে পরিবারের কারোর সাথে কথা বলো, তোমার যদি ভিতরে কোনো কথা জমে থাকে কারোর সাথে শেয়ার করো, বাট মন খারাপ করে স্যাড হয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়ে বইসা থেকো না আজকে। ওকে, কারণ কালকে তোমার জন্য একটা বড় দিন, এবং সেই দিনটা তোমার আসলে ইউটিলাইজ করা লাগবে, সেই দিনটায় তোমার নিজের ম্যাক্সিমামটা দিয়ে আসা লাগবে। সো আজকের দিনটা নিজেকে স্যাড রাখার কোনো মানেই হয় না, নিজেকে স্ট্রং রাখো। মেন্টালি স্ট্রং থাকাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, কারণ সময় খুব কম।
1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ, 1.5 ঘন্টা দেখবা দেখতে দেখতেই চলে গেছে। এর মধ্যে তুমি যদি 15 মিনিটও ডিপ্রেসড থেকে বা মেন্টালি কিছুটা ধরো আনস্টেবল হয়ে গিয়ে বা কিছুটা প্যানিক অ্যাটাক খেয়ে তুমি যদি 15 মিনিটও নষ্ট করো, তোমারই লস ভাই, তোমারই লস। এই 15 মিনিট তুমি আর পাবা না, ঠিক আছে? এমন না যে ঢাকা ইউনিভার্সিটিতে বা বুয়েটে চান্স না পেলে তোমার জীবনে কিছু হবে না। জীবনে প্রত্যেকটা স্টেজ থেকে ঘুরে দাঁড়ানো অবশ্যই সম্ভব যদি কেউ পরিশ্রম করে, বাট স্টিল এতদিনের স্বপ্ন তোমার, এতদিন ধরে পরিশ্রম করতেছো এটার জন্য তো আসলে একটা সেরা শেষ চেষ্টা তোমার করা উচিত। ওকে, সো গিভ ইউর বেস্ট, ট্রাই করে যাও। আমার মনে হয় তুমি যদি এতদিন ঠিকঠাক পড়াশোনা করে থাকো এবং আজকের রাতটাও যদি তুমি সুন্দর মতো পার করো, ঠান্ডা মাথায় যে যে জিনিসগুলো বাকি আছে সেগুলো যদি একবার একটু চোখ বুলাই নাও, কালকের দিনটা অবশ্যই তোমার জন্য পারফেক্ট যাবে। আর একটু রেজাল্টের ব্যাপারে একটু বলি। ঢাকা ইউনিভার্সিটি যেটা হয়, প্রথম হচ্ছে এমসিকিউ চেক করে। এমসিকিউতে 60-এর মধ্যে তোমার 24 পাওয়া লাগবে পাস করার জন্য, ঠিক আছে? এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পাস না, ওভারঅল পাস। সো এমসিকিউতে যে 60 মার্কস আছে সেই 60-এর মধ্যে তোমার পাওয়া লাগবে হচ্ছে 24। যদি 24 পাও আউট অফ 60 দেন হচ্ছে তুমি পাস। ওকে, এবং যদি তুমি পাস করো এমসিকিউতে তখনই তোমার রিটেন খাতা দেখবে, আদারওয়াইজ কিন্তু না। সো একটা মেজর অ্যামাউন্ট অফ স্টুডেন্ট এখানেই বাদ পড়ে যায়, রিটেন পর্যন্ত যায়ই না, ঠিক আছে? কারণ এমসিকিউটা খারাপ করে ফেলে। আমি চাই না তোমার খারাপ হোক, অবভিয়াসলি তোমার ভালোই চাবো আমি, বাট স্টিল মাথায় রাখো এটা, এমসিকিউ কিন্তু ভালো করাটা ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ ভালো না করে তোমার কিন্তু রিটেন খাতাই দেখবে না। ওকে, গুড। আর আরেকটা ব্যাপার যেটা, এই যে এখানে এটা মনে বলতে আমি ভুলে গেছিলাম, ধরো তুমি ফিজিক্সের 20টা এমসিকিউ না, তুমি কি করছো 16টা অ্যান্সার করছো। এখানে ধরো ম্যাথের তুমি 17টা অ্যান্সার করছো, কেমিস্ট্রির ধরো তুমি 12টা অ্যান্সার করছো, বায়োলজির ধরো তুমি 14টা অ্যান্সার করছো। এখন ধরো তুমি কেমিস্ট্রি নিয়ে আসো, কেমিস্ট্রির যে 8টা বাকি আছে সেই 8টা হচ্ছে তুমি একটু দেখতেছো যে কোনটা কোনটা পারো। এখন 7 নাম্বার কেমিস্ট্রিটাও খালি, 7 নাম্বার ম্যাথেরটাও খালি। ভাই মনের ভুলেও কেমিস্ট্রির 7 কিন্তু এসে ম্যাথে দাগায়ও না। এইটা কিন্তু খুব কমন মিস্টেক ঢাকা ইউনিভার্সিটিতে, তুমি সিনিয়রদের কাছে শুনে দেখো, এই ভুল অনেকে করে, ঠিক আছে? ধরো তোমার একটা এমসিকিউ বাদ আছে, ওটা কেমিস্ট্রিরও বাদ আছে, ম্যাথেরও বাদ আছে, 7 নাম্বারটা তুমি অ্যান্সার করতে গেছো কেমিস্ট্রিটা, বাট কেমিস্ট্রির পাশেই তো ম্যাথ, তুমি ভুলে ভুলে দাগাই দিছো ম্যাথ। এই জিনিস যেন না হয়, একটু ওয়েমারটা চেক করবা তুমি কিসের মধ্যে দাগাচ্ছ, কোন সেকশনটায় তুমি দাগাচ্ছ। ম্যাথেরটা ম্যাথে, কেমিস্ট্রিটা কেমিস্ট্রিতে। এখন শুনতে হাস্যকর লাগবে, ভাই এই ভুল কেউ করে নাকি? করে ভাই, অনেকে করে। অ্যাডমিশন টেস্টের পরিবেশ সম্পূর্ণ আলাদা। এখন ঘরে বসে যে ভিডিও দেখতেছো, এখানে যে পরিবেশ, অ্যাডমিশন টেস্ট এই পরিবেশ না। মাথার উপর একটা প্রেশার আছে, আশেপাশে এতগুলা ক্যান্ডিডেট তুমি নিজের চোখের সামনে দেখতেছো, যারা কিনা ক্ষুধার্ত এই অ্যাডমিশন টেস্টে চান্সটা পাওয়ার জন্য তোমার মতোই, ঠিক আছে? সো ওখানে অন্যরকম একটা প্রেশার কাজ করে। সো মাথা যতটা সম্ভব ঠান্ডা রাখা যায় ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা রেখে যতটুকু তুমি পারো ডেলিভার করে আসো। মাথা গরম করলে যে তুমি বেশি ডেলিভার করতে পারবা এরকম কিন্তু কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমার সাইড থেকে সাজেশন। এর বাইরে ঠিকঠাক পড়েন, প্রেয়ার্স করেন ভাই, দোয়া করেন নিজের জন্য, ঠিক আছে? যেন অ্যাটলিস্ট মানে দোয়াটা এরকম হওয়া উচিত যে আমি যদি ঠিকঠাক পরিশ্রম করে থাকি, আমি যেন আমার পরিশ্রমের উপযুক্ত কিছু একটা পাই, তাইলেই হচ্ছে। যে না আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া দাও উপরওয়ালা, তুমি সারা জীবন পড়োই নাই, তুমি এইচএসসি লাইফ কোনোদিন পড়োই নাই, আজকে এই যে দোয়া করলে হবে বলো? শুনতে খারাপ লাগতে পারে, বাট ইটস দ্য হার্শ রিয়ালিটি। কারণ যেই ছেলে 2 বছর 2.5 বছর ধরে একটানা পড়াশোনা করতেছে এই জিনিসের জন্য, তার সাথে কিন্তু কম্পিটিশনে এখানেই তুমি কিছুটা পিছায় যাবা। জীবনের কম্পিটিশনে পিছাবা না, হয়তো বা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে একটু পিছায় যাবা। সো আমার যেটা সাজেশন থাকবে, যদি কালকে যাদের পরীক্ষা তারা বাদে যদি অন্য কেউ ভিডিও দেখো, সেক্ষেত্রে এখন থেকেই ভালো মতো পড়াশোনা করো ভাই। সময় আনলিমিটেড না, তুমি আজকে সময় নষ্ট করলে এই সময় কিন্তু পরে আর ফিরে পাবা না। সময় লিমিটেড, সময়টাকে কাজে লাগাও, দেখবা যে জীবনে তুমি যা যা চাচ্ছ সেগুলো হয়তো বা আস্তে আস্তে তোমার হাতের নাগালেই চলে আসবে। ওকে, সো পড়তে থাকেন, একটু তাড়াতাড়ি পরীক্ষার হলে চলে যায়, কারণ ভিড় থাকার একটা সম্ভাবনা থাকে। যেদিন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট থাকে ওই দিন তো ঢাকার অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়, প্রচুর ভিড় হয়। সো একটু আগে আগে পরীক্ষার হলে চলে যাও, পরীক্ষার হলে গিয়ে ঠান্ডা মাথায় বসে শুধুমাত্র ফোকাস নিজের উপর, আশেপাশে কে কি করতেছে যে একটু গল্প করি যে ভাইয়া তুমি কোথায় কোথায় চান্স পাইছো। আরে ভাই তুমি কি করবো, ওর সাথে তোমার আর কোনোদিন দেখা হবে? তুমি গেলে আজকে অ্যাডমিশন টেস্ট, আমি যেমন আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, ইটস কমপ্লিটলি ইরিলেভেন্ট, সো এই পার্টটা না দেখলেও হবে। আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টটা যখন দিতে যাই, এটা ছিল হচ্ছে অক্টোবরের 5 তারিখে, তো ওদিনে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর 2 জায়গায় ভর্তি পরীক্ষা শেষ এবং আমার 2 জায়গাতেই চান্স হয়ে গেছে। সো আমার পাশে আইসা হচ্ছে, আবার তোমরা কি মনে করবা যাই হোক একটা মেয়ে বসছে, এসে আমাকে বলতেছে যে আপনি কি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন? আমার মেজাজটা হয়ে গেছে খারাপ। আরে ভাই আমি দিব অ্যাডমিশন টেস্ট, তুমি এটা চাই না কি করবা? অ্যাডমিশনের পরে কথা বলো, এখন তো আমি ফোকাসড, আমি চাচ্ছি ফোকাস করতে।
ওকে, সো এই জিনিসটা আমার পার্সোনালি পছন্দ না। আই গেস তোমাদেরও কাছেও আমার এই সেম সাজেশন থাকবে। একটা পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি কোনো গল্প করতে যাচ্ছ না, আড্ডা মারতে যাচ্ছ না, ইউ শুড বি ফোকাসড। তুমি যেই কাজের জন্য গেছো সেই কাজ শেষ করো, তারপর তুমি গল্প করো, যা খুশি করো। কাজের আগেই কিসের গল্প ভাই এত? যাই হোক, তোমার যদি তাও গল্প করতে ভালো লাগে তুমি চাইলে করতে পারো, আমার কোনো আপত্তি নাই। বাট আমার কাছে এই জিনিসটা পছন্দ না। যে কোনো কাজ করার আগে ইউ শুড বি ফোকাসড, কাজ শেষ হোক তারপর তুমি যা খুশি করো। অ্যান্ড আরেকটা ব্যাপার, এটাই তোমার লাস্ট অ্যাডমিশন টেস্ট না, এরপরেও তোমার বেশ কয়েকটা অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে। সো পরীক্ষা যেমনই হোক না কেন, এগুলো নিয়ে মন খারাপ করা যাবে না, এগুলো নিয়ে পড়ে থাকা যাবে না, ঠিক আছে? যেমন এই বুয়েট অ্যাডমিশন টেস্টের পরে এসে বেশ কিছু স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে, যাদের ব্যাপারটা এরকম যে ভাইয়া পরীক্ষা না ভালো হয় নাই, মন মতো হয় নাই। ভাই পরীক্ষা কোনোদিনই মন মতো হবে না। বুয়েট অ্যাডমিশন টেস্ট বলো, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, এগুলো কোনোটাই মন মতো হবে না। তুমি যেরকম চিন্তা করে যাবা সেরকম কোয়েশ্চেন আসবে না সব সময়। তুমি যেটা যেটা মনে করবা আমি পারবো, সেগুলো তুমি পারবা না সব সময়। সো ইটস নর্মাল। আমার নিজের ভর্তি পরীক্ষাও মন মতো হয়েছিল না, বাট চান্স তো হয়ে গেছিল, তাই না? ওকে, সো এগুলো নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই যে ভাইয়া মন মতো পরীক্ষা হয় নাই, আমি আর কোনো অ্যাডমিশন টেস্টই দিব না, আমি সুপার ডিপ্রেসড ভাইয়া। এগুলো হচ্ছে চরমতম বোকামি। যেই পরীক্ষা গেছে, যেই পরীক্ষা মানে চলে গেছে অলরেডি, যেটা তুমি দিয়ে ফেলছো, সেইটার কথা চিন্তা করে আপকামিং এক্সাম নষ্ট করার কোনো মানে হয়? কোনো মানেই হয় না। এই বোকামি কইরো না। পরীক্ষা দিয়ে এসে খুব বেশি মিলানোর দরকার নাই। চাইলে তুমি মিলাইতে পারো, বাট খুব বেশি দরকার নাই। যদি না তোমার খুব বেশি ক্রেভিং জাগে মিলানোর, চাইলে মিলাইতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? বাট মিলানোর পর যদি ডিপ্রেসড হও, এটা কিন্তু একটা সমস্যা। আমি মিলাইলাম ভাইয়া, মিলাই দেখলাম যে না হয় নাই, ভালো হয় নাই পরীক্ষা, আমি ডিপ্রেসড হয়ে 3 দিন বিছানায় পড়ে রইলাম, এরকম যদি হয় ভাই মিলায়ও না। আর যদি মেন্টালি ওই স্ট্রং থাকো তুমি, যদি ওই স্ট্রেংথ তোমার মধ্যে থাকে মেন্টালি, যে না আমি মিলানোর পরেও রেজাল্ট যেমনই হোক, আমি যাই দেখি না কেন আমি নিজে স্ট্রং থাকতে পারবো, পরের অ্যাডমিশনগুলোর জন্য আমি স্ট্রংলি প্রিপারেশন নিতে পারবো, বা হয়তো বা আমি আরও বেশি এনকারেজড হয়ে প্রিপারেশন নিব, তাইলে মিলাও। বাট তুমি যদি মেন্টালি উইক হও, যে না ওই স্ট্রেংথ আমার মধ্যে নাই, যদি আমি দেখি অ্যান্সার আমার ভালো হয় নাই বা আমার খুব বেশি মার্কস আসতেছে না, আমি আর পড়বই না, তাইলে ভাই মিলায়ও না। দুর্বল হৃদয়ের জন্য পরীক্ষার পর মিলানো উচিত না। আমি যেমন দুর্বল হৃদয়ের, আমি হচ্ছে এর জন্য মিলাই টিলাই না, ঠিক আছে? যা হবে দেখা যাবে। ওকে গাইস, সো দিন শেষে সবার জন্য অনেক দোয়া থাকবে। সবাই ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও। দেখো তোমার এর নিয়ে খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই ভাই। মানে আজকে একদম জীবন মরণ চিন্তা করার দরকার নেই যে না হইলাম মরে যাবো, এরকম চিন্তা কিন্তু মনের ভুলেও আনবা না, ঠিক আছে? সবসময় সুন্দর চিন্তা, হ্যাঁ লাইফ একটা অপরচুনিটি আমাকে দিচ্ছে, আমি একটা অ্যাডমিশন টেস্ট দিচ্ছি, যদি এটা ভালো হয় আমার কাছে বেশ কিছু অপরচুনিটি আসবে, সেগুলো আমি কাজে লাগাবো। যদি এটা ভালো না হয়, যদি এখানে আমার চান্স না হয়, আমি অন্য অপরচুনিটি খুলবো। লাইফ তো ক্লোজড হয়ে যায় নাই, এমন তো না যে জীবনে আর কোনো অপরচুনিটি নেই, অনেক অপরচুনিটি আছে এখনো লাইফে। ওকে, সো এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, খুব বেশি প্রেশার নেওয়ার কিছু নাই। যতটা সম্ভব ঠান্ডা থাকো। আমি জানি একদম ঠান্ডা থাকাটা খুবই টাফ, নিজেও এই সিচুয়েশন ফেস করে আসছি, বাট স্টিল সাজেশন থাকবে, মাথা গরম করে কোনো লাভ হয় না, ঠিক আছে? সো মাথা ঠান্ডা রেখে যতটুকু পারা যায়, আজকে হচ্ছে একটু রিভিশন দাও, রাতে একটা সুন্দর ঘুম দাও, কালকে ঠান্ডা মাথায় গিয়ে পরীক্ষার হলে যতটুকু তুমি পারো, নিজে নিজে যতটুকু পারো, কারোটা দেখতে যাবে না, আবারও বলতেছি মনের ভুলেও না এই সব অকাজ কিন্তু করতে যাও না। ওকে, নিজে যতটুকু পারো ততটুকু জাস্ট ডেলিভার করে আসো, মেক শিওর করো ইউ আর গিভিং ইউর বেস্ট আউটপুট। ওকে, যেন পরে তোমার কখনো রিগ্রেট না হয়। ওকে গাইস, তাহলে সবার জন্য বেস্ট অফ লাক। ঠান্ডা মাথায় পরীক্ষা দেন সবাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরীক্ষা শেষে এসে জানেন কেমন হইলো পরীক্ষা। আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হবে। বেস্ট অফ লাক, গুড বাই।